আষাঢ় মাস, বৃষ্টি নামার কোনো ঠিক ঠিকানা নেই। খানিক আগেই এক পশলা নেমে এখন বুঝি একটু বিশ্রাম করে নিচ্ছে। একটু বাদে যে আবার নামবে না তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। নিয়মিত বাড়ি পতনের ফলে পথ ঘাট একেবারে স্যাঁতসেঁতে হয়ে গেছে। এমন দিনে খুব বেশি বিপদে না পড়লে ঘর থেকে কেউ বের হয় না। কাল আমার একটা ইন্টারভিউ আছে, ঢাকায় যেয়ে ইন্টারভিউ দিতে হবে। একটি কর্পোরেট অফিসে এক্সিকিউটিভ পদে চাকরি। মাস্টার্স শেষ করে বাড়ি বসে আছি প্রায় 1 বছর হলো। তাই মা বাবার মুখের দিকে তাকালে আষাঢ় শ্রাবণ কোনোটাকেই এখন আর কোনো কিছু মনে হয় না। রাত 10টায় ট্রেন, সিলেট থেকে ঢাকা। প্ল্যাটফর্মের বেঞ্চে বসে সেই 8:30 থেকে অপেক্ষা করছি। ঘড়ির কাঁটা আলসে ভঙ্গিতে সময় দেখাচ্ছে রাত 9:30। প্ল্যাটফর্মের ওই পাশে একটি মালগাড়ি দাঁড়িয়ে আছে। যাত্রীবাহী ট্রেনের কোনো খবর নেই। বর্তমানে ট্রেনের শিডিউলের যে অবস্থা, তাতে 9টার ট্রেন 10টা-11টায় ছাড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। সময় মতো ট্রেন এলেই যেন বিরক্তি লাগে। এই সকল যখন ভাবছিলাম তখন দূর হতে ট্রেনের শক্তিশালী সার্চ লাইটের শুরু আলো দেখতে পেলাম। চাতক দৃষ্টিতে এতক্ষণ যারা প্ল্যাটফর্মে অপেক্ষায় রত ছিল, আলোটা দেখা মাত্রই তাদের মধ্যে যেন প্রাণের সঞ্চার শুরু হলো। তন্দ্রাচ্ছন্ন প্ল্যাটফর্মটা এবার যেন নড়ে চড়ে উঠতে শুরু করেছে। খানিক বাদেই পম পম শীষ বাজিয়ে ঝমঝম শব্দে আন্তনগর এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে থামল। শেষ স্টেশন, তাই যাত্রী খুব বেশি কেউ নেই। যাত্রীদের নামা শেষ হলে সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে প্রথম শ্রেণীর কামরায় উঠলাম। কাল পরীক্ষা। ট্রেনে বসে কারেন্ট অ্যাফেয়ার্সের পাতাগুলো একটু নেড়েচেড়ে দেখব ভেবে প্রথম শ্রেণীর টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম। কামরায় উঠে দেখলাম কোথাও কেউ নেই। জানি ট্রেন ছাড়তে আরো মিনিট 30 সময় লাগবে। শেষ স্টেশনে এলে ট্রেনগুলির একটু একটু যত্ন আনতে হয়। ইঞ্জিনগুলোকে ঘুরিয়ে সামনে আনতে হয়। তেল মোবিল দিয়ে ইঞ্জিনগুলোকে আরো একবার লম্বা সফরের জন্য প্রস্তুত করা হয়। এর মধ্যে 2-1 যাত্রী আমার কামরায় উঠবে এই আশায় বসে রইলাম। দুর্যোগের এই রাতে একটা আস্ত কামরায় আমি একা যাত্রী। ভাবতেই কেমন যেন একটা গা ছমছমে ভাব যাচ্ছিল। আষাঢ় মাসের গরমটা কিন্তু বেশ বিরক্তিকর। চারিদিকে কেমন যেন ভ্যাপসা একটা গরম। প্রথম শ্রেণীর কামরা, তাই ফ্যান মাথার উপরে ঘুরছে ঠিকই, কিন্তু বাতাসটা এখনো ভারী হয়ে আছে। একটু স্বস্তির আশায় জানালাটা খুলে দিলাম। দেখলাম বৃষ্টি আবার শুরু হয়েছে। ঝিরিঝিরি অবিরাম বৃষ্টি। খানিক বাদে পম পম শব্দে কয়েকবার শীষ দেওয়ার পরেই গার্ডের বাঁশির শব্দ শুনলাম। ছোট্ট একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা চলতে শুরু করল। বাস অথবা ট্রেন যেটাই হোক, যাত্রী বেশি হলেই মানুষ বিরক্ত হয়। অন্যদিকে সম্পূর্ণ খালি কামরাও যে মহাবিরক্তির একটা বিষয় হতে পারে, একলা কামরায় বসে সেটা বেশ ভালোভাবেই উপলব্ধ হবে। মনে মনে ভাবলাম, এমন আষাঢ় মাসে আমার মতো আর কার এত দায় পড়েছে। যা হোক, মাঝে মাঝেই ট্রেনটি দম দিয়ে বড় বড় স্টেশনে এসে থামছিল, আর আমারই মতো 2-4 জন করে যাত্রী তাদের নির্ধারিত কামরায় উঠে পড়ছিল। উলাউড়া স্টেশনে যখন পৌঁছলাম তখন রাত প্রায় 12টা। হঠাৎ দেখলাম দরজা ঠেলে চাদর গায়ে একজন লোক আমার কামরায় উঠল। আষাঢ় মাসের এমন ভ্যাপসা গরমে কেউ যে গায়ে চাদর জড়াতে পারে ভাবতে নিজের মধ্যে কেমন একটা অস্থির ভাব হচ্ছিল। লোকটি কামরার চারদিকটা একবার দেখে নিয়ে আমার সামনের সিটে এসে ধুপ করে বসে পড়ল। খেয়াল করলাম লোকটি মোটা চাদরে তার গোটা শরীর ছাপিয়ে মুখ অবধি ঢেকে রেখেছে। মধ্যরাতের ট্রেনে এমন বেশি কাউকে আশা করিনি। মনের মধ্যে তাই কেমন যেন ভয় হচ্ছিল আমার। চোর ডাকাত নয় তো? কথাটা মনে হতেই আমি একটু নড়ে চড়ে বসলাম। কামরায় জ্বলে থাকা লাইটের আলোয় তার চেহারাটা একবার দেখার চেষ্টা করলাম, কিন্তু লোকটির চাদর দিয়ে তার মুখটা এমন ভাবে ঢেকে রেখেছে যে চেহারাটা কোনোভাবেই দেখা যাচ্ছে না। খুবই সন্দেহজনক। এই গরমে
গায়ে চাদর রাখার মানে কি? চাদরের নিচে অস্ত্র টস্ত্র লুকিয়ে রেখেছে নাকি? শুনেছি ট্রেনে নাকি বিভিন্ন ধরনের উৎপাত হয়, চোর ডাকাত, অজ্ঞান পার্টি, মলম পার্টি, আরো কত কি। আমার কাছে অবশ্য তেমন কিছু নেই, পকেটে 1000-2 টাকা আর ব্যাগে সার্টিফিকেট, শার্ট প্যান্ট। লোকটি সেই কখন এসে বসেছে, অথচ একটা কথাও বলেনি। মাঝে মাঝে কি এক কারণে শুধু পেছন ফিরে তাকাচ্ছে। যাও, আমি শব্দ হয়ে বসে আছি। নিশিরাতের ট্রেন ঝমঝম ঝমঝম শব্দে মাঠ ঘাট পেরিয়ে ছুটে চলেছে। ট্রেনের মধ্যে বসে বৃষ্টির শব্দ শোনা যায় না, তবে বিদ্যুতের আলো মাঝে মাঝে জানালার কাঁচ ভেদ করে আমাদের কামরার মধ্যে এসে পড়ছিল। লোকটি খানিক বিরতি দিয়ে সতর্কভাবে পেছন ফিরে দেখছিল। লোকটির হাবভাব আমার কাছে ভালো ঠিক ছিল না। ভাবলাম সামনের স্টেশন এলে এই কামরা থেকে অন্য কামরায় চলে যাব। হঠাৎ কি হলো জানি না, কামরার সবগুলো আলো একযোগে বন্ধ হয়ে গেল। লোকটি ভয়ার্থ এক চিৎকার করে আমার কোলের উপর এসে পড়ল। আকস্মিক এমন পরিস্থিতিতে ভয় আমিও চিৎকার করে উঠলাম। কামরার মধ্যে ঘন অন্ধকার, কোনো কিছুই দেখা যায় না। বিদ্যুতের চমকে ওঠা আলো মাঝে মাঝে কামরার মধ্যে পড়ে জায়গাটাকে আরো ভয়ার্থ করে তুলছিল। ছাড়ুন ছাড়ুন বলে ছেলে লোকটিকে আমার থেকে সরাবার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে জাপটে ধরেই থাকলো। কামরার আলোগুলো হঠাৎ করে যেমন বন্ধ হয়েছিল, তেমন হঠাৎই আবার জ্বলে উঠল। লোকটি এবার আমাকে ছেড়ে তার চেয়ারে গিয়ে বসল। এদিকে প্রচন্ড ভয়ে আমার কণ্ঠনালী আটকে গেছে। লোকটিকে দেখলাম সন্ধানী চোখ মেলে চারিদিকে দেখছে। সাইকো খুনি নাকি? এর হাবভাব দেখে তো মনে হয় খুন করতে এসে ট্রেনে উঠেছে। প্রচন্ড ভয়ের উত্তেজনায় আমার শরীর কাঁপছিল। খেয়াল করলাম লোকটিও আমার মতো টুকটুক করে কাঁপছে। আমার মতো লোকটিও ভয় পেয়েছে নাকি? নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে একটু পানি মুখে ঢেলে দিতেই শরীরে একটু স্বস্তি এলো। লোকটিকে দেখলাম আমার পানির বোতলটির দিকে তাকিয়ে আছে। এবার তার চোখ দুটো ভালো করে দেখলাম। তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম ওই চোখে কোনো হিংস্রতা, ধূর্ততা বা কোনো পদ মতলব নেই। ঘোলাটের চোখে কেবলই ভয়ের একটা মোটা পড়ে আঁকা। পানির বোতলটা তার দিকে বাড়িয়ে ধরতেই সে এক ঝটকায় আমার হাত থেকে বোতলটা নিয়ে পান করতে শুরু করল। এদিকে ট্রেনের গতি ধীরে ধীরে কমে আসছে। বুঝলাম সামনে কোনো স্টেশন আছে। ট্রেন থামল। জানালা খুলে দিল। বৃষ্টি তখন পড়ছে। আমার জানালা খোলা দেখে চায়ের ফ্লাক্স হাতে একটি ছেলে এগিয়ে এলো। চা গরম, চা গরম, চা দেবো? চা একেবারে গরম চা। আমি খেয়াল করেছি স্টেশনের চা বেশিরভাগ সময় ঠান্ডা থাকে। ঠান্ডা চা আমার ভালো লাগে না, কিন্তু এমন একটি অবস্থায় চা ঠান্ডা অথবা গরম যাই হোক, চা হলেই হল। একা একা লোকটির সামনে বসে চা খাওয়াটা ঠিক হবে কি? এই ভেবে লোকটির দিকে তাকিয়ে বললাম, চা খাবেন? লোকটি হালকাভাবে মাথা নাড়ল। চা বিক্রেতার হাত থেকে চায়ের কাপ দুটো নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, এই ট্রেন এখানে কতক্ষণ থামবে? সে বলল, মিনিট 5। বৃষ্টির ছাট ভেতরে এসে পড়ায় জানালাটা বন্ধ করলাম। কামরায় এখনো আমরা দুজন মাত্র প্রাণী। লোকটিকে দেখলাম এক হাতে চায়ের কাপ ধরে অপর হাতে মাথার উপরে থাকা ঘোমটার মতো চাদরটি গলা পর্যন্ত নামিয়ে দিল। এবার তাকে ভালোভাবে দেখতে পেলাম। বয়স 45-এর মতো হবে। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, বড় বড় দুটো চোখ লাল হয়ে বিকট ভাবে ফুলে আছে। ভাব দেখে মনে হয় চোখ দুটো যে কোনো সময় কোটর ছেড়ে বেরিয়ে আসবে। চা খাওয়া শেষ হলে চা বিক্রেতা কাপগুলো নিয়ে গেল। ট্রেন আবার চলতে শুরু করেছে। মনে মনে ভাবলাম, লোকটি কোথায় নামবে কে জানে। পরিচয় হলে ভালো হয়। আমি একটু আতমত করে বললাম, মানে আমার নাম নাবেদ, আমি ঢাকায় যাচ্ছি, কাল একটা ইন্টারভিউ আছে। আপনি কোথায় যাবেন? লোকটি আমার দিকে এক পলক তাকিয়ে বলল, বাড়ি যাব। আমি বললাম, কি করা হয়? লোকটি খানিক নীরব থেকে বলল, টি এস্টেটের ম্যানেজার।
মনে মনে ভাবলাম, টি এস্টেটের ম্যানেজার, সে তো বিরাট ব্যাপার, কিন্তু তাকে দেখে তো মনে হয় না। ব্যাপার কি জানতে বললাম। তখন ওভাবে আমার উপরে পড়ে গেলেন কেন জানেন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। লোকটি আবার খানিকক্ষণ বিরক্ত থেকে বলল, সে লম্বা কাহিনী। আমি বললাম, ট্রেন সারা রাত চলবে, কাহিনী লম্বা হলে ক্ষতি নেই। লোকটি একটি লম্বা শ্বাস নিয়ে বলল, আমার নাম বীরেন, বীরেন মণ্ডল। গত 3 মাস হলো মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী একটি টি এস্টেটের ম্যানেজারের দায়িত্ব নিয়ে আসে। প্রথম যখন সেখানে যাই, তখন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা একেবারে ভরে উঠেছিল। সীমান্তবর্তী এলাকা, চারিদিকে ছোট ছোট টিলা, টিলার উপর চায়ের বাগান, কয়েকটি চা বাগানের মাঝখানে টিলার কোল ঘেঁষে একটু সমতলে আমার বাংলো। ম্যান্টা নামের এক উপজাতি চাকর আমার দেখাশোনার দায়িত্ব ছিল। ম্যান্টা আধো বাংলা আধো উপজাতি ভাষা মিশিয়ে কথা বলে। তার আধো বাংলা আধো উপজাতীয় ভাষা বেশ উপভোগ করছিলাম। প্রথম দিনেই ম্যান্টা বাগান সহ চারদিকটা আমাকে ঘুরে দেখালো। যারা চা বাগান পরিচর্যার দায়িত্বে ছিল তাদের সাথে পরিচয় করিয়ে দিল। আমাদের বাগানের একেবারে শেষ প্রান্তে দেখলাম কাঁটাতারের বেড়া। বেড়া দেখে ম্যান্টা বলল, বাবু, ও বেড়ার উপাসে ইন্ডিয়া, কখনো বেড়ার খুব কাছে যাবে লাই বাবু, কাছে গেলে উপাস থেকে গলি চালাই দে, খুব সাবধান বাবু, খুব সাবধান। এখানে এসেছি প্রায় দিন 15 হয়ে গেছে। টি এস্টেটের ম্যানেজারের দায়িত্ব কম নয়, সারাদিন ধরে কাজ করতে হয়। প্রতিটি বাগানে চায়ের পাতা, শুকনো পাতা, পরিচর্যার লোকজন সহ বিপুল বিষয় তদারক করতে হয়। কাজের ফাঁকে ফাঁকে এলাকাটা ঘুরে ঘুরে দেখি। এই কদিনে বুঝেছি জায়গাটা যেমন সুন্দর তেমনই দুর্গম। সর্বত্র কেবল উঁচু নিচু টিলা আর পাহাড়। টিলা আর পাহাড়ের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা মারিয়ে দোকান বা বাজারে যাওয়া আসা করতে হয়। এখানে মোবাইল ফোনে নেটওয়ার্ক পায় না। বাংলায় একটা টেলিফোন আছে, সেটা দিয়ে কাজ চালাতে হয়। মাস 2 কাটার পরে এখানে বর্ষা নামল। বর্ষার সময় টিলার পাহাড়ের মধ্যে চলা আঁকা বাঁকা পথ পিচ্ছিল হয়ে পড়ে। চলাচলের অভ্যেস না থাকলে রীতিমতো মুশকিলে পড়তে হয়। ম্যানটা প্রায় সবসময়ই আমার সাথে সাথে থাকে, কিন্তু একদিন তাকে বাজারে পাঠিয়েছিলাম বলে একাই বাগান থেকে বাংলায় ফিরছিলাম। এইসব এলাকায় সন্ধ্যাটা নামে খুব দ্রুত। সন্ধ্যার পরেই চারিদিকটা গভীর রাতের মতো অন্ধকার হয়ে যায়। আমার হাতে কোনো লণ্ঠন নেই, তাই একটু দ্রুতই হাঁটছিলাম। হঠাৎ দেখলাম দূর থেকে কি যেন একটা লণ্ঠন হাতে আমার দিকে এগিয়ে আসছে। কাছে আসতে বুঝলাম ওটা ম্যান্টা। আমাকে দেখে ম্যান্টা বলল, ও বাবু, তোকে না কহেছি সন্ধ্যার পরে ইধার বাহার থাকবে ক্লাই, সন্ধ্যার পরে ইধার বাহার ভালো না বাবু, জলদি বাংলো ফিরে চল। হাঁটতে হাঁটতে তাকে বললাম, কেন বলো তো? ম্যান্টা বলল, ও তুই বুঝবি না বাবু। কেন বুঝবো না? তুমি বলো, আমি বুঝবো। বাবু, আগে বাংলো ফিরে চল, তারপর সব বলবো। বাংলোয় ফিরে হাত মুখ ধুয়ে বসার ঘরে বসেছি। খানিক বাদে ম্যানটা আমার জন্য চা করে আনল। গরম টাটকা চায়ে মুখ দিয়ে বললাম, এবার বলো দেখি, কেন সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না? ও বাবু, ইধার সন্ধ্যার পরে এক মুসিবত আছে। কি মুসিবত? ও নম্বর দেখা যায়। মানে কিসের নম্বর? তা জানি না বাবু। ও অনেক বাবু তো ওই নম্বর দেখে ভয় পেয়ে মরে গেল। মানে? হ্যাঁ বাবু, শুনেছি সাদা সাহেবের আমলে ওখানে একটা ঘটনা হলো, ওর পর থেকে এসব হয়েছে বাবু। কি ঘটনা? তুমি জানো কিছু? শুনেছি সাদা সাহেব খুব বদরাগী আদমি থে। একদিন ও সাহেব রাগ করিয়ে উপজাতি এক গার্ডের পেটে সুই চালাই দিলে। ও উপজাতি গার্ড তো তক্ষুনি মরে গেল। সাদা সাহেব লাশ গুম করবার জন্যে ও গার্ডের লাশকে উধারে মাটি চাপাই দিল। এরপর হতেই বাগানে ও নম্বর দেখা শুরু হলো। কেউ কেউ বলে ও নম্বর নাকি ও গার্ডের গার্ড নম্বর। খুব সাবধান বাবু,
খুব সাবধান। তুমি দেখেছো কখনো? না বাবু, আমি কখনো নম্বর দেখিলাই, অনেকে দেখেছি শুনেছি। ম্যানটার কথা আমার একেবারেই বিশ্বাস হলো না। এ কদিনে যা দেখেছি তাতে এটুকু বুঝেছি, এখানকার স্থায়ী বাসিন্দারা শিক্ষার আলো থেকে অনেক অনেক দূরে রয়েছে। গুজব আর কুসংস্কারই হচ্ছে এখানকার একমাত্র শিক্ষা। যা হোক, একদিন বাগানের কাজ শেষ করে বাংলায় ফিরব, এমন সময় শুরু হলো প্রচন্ড বৃষ্টি। এসব পাহাড়ি এলাকায় বৃষ্টির বড় জিনিস। এই বৃষ্টির ভাব বোঝা যায় না। একবার যদি গো ধরে বসে তাহলে সারা রাত পড়বে। সেই বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন রাত প্রায় 10টা। বাগানের পাশে একটি গোলপাতার ছাউনির নিচে বসে আছি। আমার সাথে বাগান পরিচর্যাকারী দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। অবস্থা খুব বেগতিক দেখে উপজাতীয় ভাষায় ছেলেটি মেয়ে দুটিকে কি যেন বলল। মেয়ে দুটি একবার আমার দিকে তাকিয়ে যাইছে বাবু বলে চলে গেল। ছাউনির নিচে এবার আমি আর পরিচর্যাকারী ছেলেটা। রাত যখন 12টা বাজলো তখন বৃষ্টিটা একটু যেন কমল হলো। ছাউনিতে থাকা লণ্ঠনটি নিয়ে আমরা বাংলোর দিকে হাঁটতে শুরু করলাম। ছাউনি থেকে বাংলো বেশি দূরের পথ নয়, কিন্তু আঁকা বাঁকা উঁচু নিচু পথ বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়ায় আমাদের হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। এরকম অঞ্চলে গভীর রাত খুবই ভয়ঙ্কর। পথের দুই ধারের চায়ের বাগানগুলো দুই পাশ থেকে যেন আমাদের চেপে ধরতে চাইছে। চারিদিকে ঘন অন্ধকার আর কেমন যেন গা ছমছমে হাওয়া। পরিচর্যাকারী ছেলেটির হাতে লণ্ঠন, সে আমার একটু সামনে হাঁটছে। অন্ধকারের ঘনত্ব এতটাই বেশি যে লণ্ঠনের আলো একটু সামনে যেয়েই হোঁচট খেয়ে পড়ছে। খানিক এভাবে হাঁটার পরে হঠাৎ বাগানের মধ্যে কেমন যেন নীলাভ একটা আলো দেখতে পেলাম। আমি ছেলেটাকে বললাম, ওটা কি? সে ভয় পাওয়া গলায় বলল, ইধার উধার মাঠ দেখিয়ে বাবু, জলদি বাংলো চল। আমরা এর মধ্যে জোর পায়ে হাঁটছি। বৃষ্টি পরবর্তী মধ্যরাতের পাহাড়ি অঞ্চল যে কতটা আবছায়া আর ভয়াবহ তা যে না দেখেছে তার পক্ষে বোঝা শক্ত। বাংলোর প্রায় কাছে চলে এসেছি। হঠাৎ সে আলোটা আবার দেখলাম। এবার কিন্তু আলোটাকে যেন চলতে দেখলাম। পাশের বাগানের চা গাছগুলোর মধ্যে কেমন একটা ধরপট শব্দ। বুঝলাম কিছু একটা চা গাছগুলোকে ভেঙে গুড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ অন্ধকারে নীলাভ আলোর কুণ্ডলীর মতো কিছু একটা বাগানের পাশ থেকে রাস্তা মারিয়ে ও পাশে ছুটে গেল। আমি থমকে দাঁড়ালাম। সাথে সাথে ছেলেটা বলল, জলদি চল বাবু, জলদি চল। আমরা হাঁটার জোর বাড়িয়ে এবার দৌড়তে শুরু করলাম। পথ পিচ্ছিল হওয়ায় আমাদের চলাটা এগোচ্ছিল না। একবার পেছনে ফিরে চাইলাম, দেখলাম নীলাভ আলোয় ধোয়ার মধ্যে কিছু একটা আমাদের পিছু নিয়েছে। ভয়ে আমরা দুজনে আরো জোরে দৌড়তে থাকলাম। মাঝে মাঝে পেছন ফিরে দেখছিলাম নীলাভ আলোর ধোয়াটা আছে কিনা। দেখলাম সেটা আমাদের পিছু ছাড়েনি। উঁচু টিলার পথে তাড়াহুড়ো করে চলতে যে হঠাৎ আমার পা পিছলে গেল। আমি গড়িয়ে পড়ে গেলাম। গড়াতে গড়াতে নিচের চা বাগানের মধ্যে এসে পড়লাম। রাতের হালকা ছায়ালয় দেখলাম সামনে একটি খুঁটি, খুঁটির উপরে মাত্র 3টি নম্বর। মধ্যরাতের এমন অন্ধকারেও নম্বরগুলো হালকা নীলাভ আলোয় জ্বলছে। 3টি মাত্র সংখ্যা, 3, 3, 9। হঠাৎ লক্ষ্য করলাম সেই পিছুনিয়া নীলাভ ধোঁয়াটা খুঁটির কাছে চলে এসেছে। ধীরে ধীরে ধোঁয়াটা একটা আকৃতি নিতে শুরু করেছে। প্রচন্ড ভয়ে বুকের মধ্যে একবার ধক করে উঠল। এইটুকুই মনে আছে। জ্ঞান হওয়ার পরে দেখলাম আমি বাংলোয় শুয়ে আছি। পাশে ম্যানটা আমার মাথায় জল পড়তে দিচ্ছে। প্রচন্ড শীত করছে দেখে বুঝলাম আমার জ্বর এসে গেছে। পরের দিন বিছনা থেকে আর উঠতে পারিনি। সন্ধ্যা ঘনিয়ে যখন আবার রাত নামলো তখন শুরু হলো উৎপাত। বাংলোর চারিপাশে সেই ছটফটানির শব্দ আর অদ্ভুত বিচিত্র নীলাভ আলো।
মেনটা ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। প্রতিটি জানালা, প্রতিটি দরজায় একযোগে কে যেন করাঘাত করে চলেছে। প্রচন্ড ভয়ে আমরা দুজন একেবারে চুপসে গেলাম। বিকট একটা শব্দে আমাদের সদর দরজাটা ভেঙে পড়ল। ঘরের মধ্যে প্রবেশ করলো সেই অদ্ভুত আলো। আলোর দিকে তাকিয়ে দেখলাম সেই 3টি নম্বর। 3 নয়, আবার জ্ঞান হারালাম। পরদিন সকালে ম্যানটা উপজাতি এক ওঝাকে নিয়ে এলো। ওঝা সারাদিন মন্ত্র জপ করে বাংলোর চারিদিকে কি সব পুঁতে রেখে গেল। আবার সন্ধ্যা ঘনিয়ে রাত নামলো। রাত বাড়লো, কিন্তু কোনো কিছু হলো না। ভাবলাম হয়তো রেহাই পেয়েছি, কিন্তু না। রাত 9টার দিকে আবার সেই ছটফটানির শব্দ। ম্যানটা বলল, বাবু ভয় পাবি না যেন, ওঝা তার কাজ করে চলে গেছে, ভয় কিছু লাই বাবু। ম্যানটার কথাটা শেষ হতে না হতেই বিকট শব্দে আবার সদর দরজাটা ভেঙে পড়লো। ঘরের মধ্যে থাকা আসবাবগুলো ভেঙে ভেঙে পড়তে লাগলো। ম্যানটা বলল, পালা বাবু পালা। মেয়েটা আর আমি বাংলো থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলাম। চা বাগানের রাস্তা আর মাঝে মাঝে বাগানের মধ্য দিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছি। পেছনে সেই নীলাভ ধোঁয়া। প্রাণ বাঁচাতে আমরা দৌড়তেই থাকলাম। মাঝে মাঝে ধোঁয়ার কুণ্ডুলিটা আমাদের সাথে পাল্লা করে ধাওয়া করছিল। ঘন্টা দুয়েক এভাবে দৌড়ানোর পরে আমরা কুলাউড়া বাজারের মধ্যে এসে পড়লাম। জনবহুল বাজারের মধ্যে এসে ভয়টা একটু কমলো, কিন্তু যেদিকে তাকাই সেদিকে যেন ওই নম্বরটি আমার চোখে ধরা দিচ্ছিল। মেয়েটা আমাকে বলল, বাবু তুই এখান থেকে যত দূরে পারিস চলে যা। ও নম্বরওয়ালা গার্ড খুব খারাপ আত্মা আছে বাবু, ওর হাত থেকে কেউ আজ পর্যন্ত রেহাই পায়নি। বাবু তুই জলদি পালা বাবু, জলদি পালা। মেয়েটার কথা শুনে আর দেরি না করে এই ট্রেনে উঠে পড়লাম। তারপর আপনার সাথে এই কামরায়। ভদ্রলোকের গল্প শুনে তার জন্য মনে খুব মায়া হলো। আমি তাকে অভয় দিয়ে বললাম, আশা করি আর কোনো সমস্যা হবে না। আমার কথা শেষ হতে না হতেই বিকট শব্দে কামরার দরজাটা খুলে গেল। দেখলাম কামরার মধ্যে নীলাভ একটা ধোঁয়া প্রবেশ করেছে। ভয়ে লোকটা আমাকে জড়িয়ে ধরলো। বুঝলাম ধোঁয়ার মতো বস্তুটা লোকটাকে ধরে টানতে শুরু করেছে। প্রচন্ড বলশালী সেই ধোঁয়ার কুণ্ডলী লোকটাকে এক ঝটকায় আমার থেকে ছাড়িয়ে টেনে হিঁচড়ে নিয়ে চললো দরজার দিকে। লোকটি এবার দরজার হাতলটা শক্ত করে ধরে রেখেছে, কিন্তু না, শেষ রক্ষা করলো না। আর্তচিৎকার করে লোকটি চলন্ত ট্রেনের দরজার বাইরে পড়ে গেল। এমন ভয়াবহ অবস্থায় জ্ঞানও তো থাকা যায় না। আমার জ্ঞান যখন ফিরল তখন দেখলাম ট্রেন থেমে আছে। বাইরে তাকিয়ে দেখলাম ভোরের আলো ফুটেছে। ঢাকা পৌঁছে গেছি কি? ট্রেন থেকে নেমে এলাম। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে একটি বেঞ্চে বসলাম। দূরে রাতের ট্রেনটি দাঁড়িয়ে আছে। খানিক বাদে ইঞ্জিনটা দেখলাম চলতে শুরু করছে। বুঝলাম আবার ঘুরবে, আবার রওনা হবে সিলেটের উদ্দেশ্যে। ইঞ্জিনটি যখন আমার খুব কাছে চলে এলো তখন দেখলাম ইঞ্জিনের সামনে লেখা রয়েছে BR 339। বেঙ্গলি অডিও স্ট্রিজের ব্যানারে এতক্ষণ শুনলেন ভৌতিক নম্বর 339।